সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত অন্য ভুবন উপন্যাসটির ৫ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ডক্টর জাবেদ আহসান অবাক হয়ে বললেন, আপনি আমার কাছে ঠিক কী জানতে চান বুঝতে পারছি না। কয়েকটি গাছপালার হাতে আঁকা ছবি দিয়ে গিয়েছেন, আর তো কিছুই বলেননি। ছবিগুলো ভালো করে দেখেছেন? ভালো করে দেখার কি আছে? মিসির আলী লক্ষ্য করলেন ডক্টর জাবেদ বেশ বিরক্ত। ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর। বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তেমন কোনো কাজকর্ম করেন না, কিন্তু সব সময় ব্যস্ততার একটা ভঙ্গি করেন। ডক্টর জাবেদ এই মুহূর্তে মুখের এমন ভাব করছেন যেন তার মহামূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে। মিসির আলী বললেন, এই গাছগুলি সম্পর্কে কিছু বলুন। ছবিতে আঁকা গাছগুলির কথা বলছি। কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। আপনি কি জানতে চাচ্ছেন? এই জাতীয় গাছ কখনো দেখেছেন? না। বইপত্রে এরকম গাছের কোনো রেফারেন্স পেয়েছেন? দেখুন, পৃথিবীতে লক্ষ লক্ষ ধরনের গাছ আছে। সব কিছু আমার জানার কথা নয়। আমার পিএইচডির বিষয় ছিল প্ল্যান্ট ব্রিডিং। সে সম্পর্কে আপনাকে আমি কিছু বলতে পারি। আপনি একটি বাচ্চা মেয়ের আঁকা কতগুলি ছবি নিয়ে এসেছেন। সেই ছবিগুলি দেখে আমাকে গাছ সম্পর্কে বলতে বলছেন। এ ধরনের ধাঁধার পেছনে সময় নষ্ট করার আমি কোনো অর্থ দেখছি না। মিসির আলী বললেন, আপনি বিরক্ত হচ্ছেন কেন? বিরক্ত হচ্ছি কারণ আপনি আমার সময় নষ্ট করছেন। মিসির আলী বললেন, আপনি তো বসে বসে টিভি দেখছিলেন, তেমন কিছু তো করছিলেন না। সময় নষ্ট করার কথা তো উঠছে না। মিসির আলী ভাবলেন এই কথায় ভদ্রলোক ভীষণ রেগে যাবেন, গেট আউট জাতীয় কথাবার্তাও বলে বসতে পারেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তেমন কিছু হলো না। ডক্টর জাবেদকে মনে হলো তিনি খানিকটা অপ্রস্তুত হয়েছেন। অপ্রস্তুত মানুষেরা যেমন খুব অদ্ভুত ভঙ্গিতে কাশতে থাকে, ভদ্রলোক সেরকম কাশছেন। কাশি থামাবার পর বেশ মোলায়েম স্বরে বললেন, একটু চা দিতে বলি? জি না, চা খাবো না। একটু খান, ঠান্ডা ঠান্ডা পড়েছে, চা ভালোই লাগবে। বলুন, চায়ের কথা বলে আসি। চা এলো। শুধু চা নয়, চায়ের সঙ্গে নানান রকমের খাবার দাবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাড়ির এই একটা বিশেষত্ব আছে, এরা অতিথিকে চায়ের সঙ্গে নানা রকম খাবার দাবার দেয়, যা দেখে কেউ ধারণাও করতে পারবে না এই সম্প্রদায় আর্থিক দিক দিয়ে পঙ্গু। মিসির আলী সাহেব, চা নিন। তিনি চা নিলেন। বলুন, স্পেসিফিক্যালি আপনি কি জানতে চান? পৃথিবীতে ঠিক এ জাতীয় গাছ আছে কি না তা কে বলতে পারবে? অর্থাৎ আমি জানতে চাই, গাছপালার ক্যাটালগ জাতীয় কিছু কি আছে, যেখানে সব জাতীয় গাছপালার ছবি আছে, তাদের সম্পর্কে তথ্য লেখা আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। এদেশে নেই, বোটানিক্যাল সোসাইটিগুলোতে আছে। ওদের একটি কাজই হচ্ছে গাছপালার বিভিন্ন স্পিসিসকে সিস্টেম্যাটিক্যালি ক্যাটালগিং করা। আপনি কি আমাকে কিছু লোকজনের ঠিকানা দিতে পারবেন যারা আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন? হ্যাঁ, পারি। আপনি যাবার সময় আমি আপনাকে ঠিকানা লিখে দেব। আর কি জানতে চান? মানুষ এবং গাছের মধ্যে পার্থক্য কি? প্রশ্নটা আর একটু গুছিয়ে করুন। মিসির আলী থেমে থেমে বললেন, আমরা তো জানি গাছের জীবন আছে, কিন্তু আমি যা জানতে চাচ্ছি সেটা হচ্ছে গাছের জীবনের সঙ্গে মানুষের জীবনের মিলটা কোথায়? চট করে এর উত্তর দেয়া যাবে না। এর উত্তর দেবার আগে আমাদের জানতে হবে জীবন মানে কি। এখনো আমরা পুরোপুরিভাবে জীবন কি তাই জানি না। বলেন কি, জীবন কি জানি না? হ্যাঁ, তাই। বিজ্ঞান অনেক দূর আমাদেরকে নিয়ে গেছে, কিন্তু এখনো অনেক কিছু আমরা জানি না।
অনেক আনসলভড মিস্ট্রি রয়ে গেছে। আপনাকে আরেক কাপ চা দিতে বলি? বলুন। ডক্টর জাবেদ সিগারেট ধরিয়ে শান্ত স্বরে বললেন, অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হচ্ছে মানুষের সঙ্গে গাছের মিল অনেক বেশি। বলেন কি? হ্যাঁ, তাই। আসল জিনিস হচ্ছে জিন, যা ঠিক করে কোন প্রোটিন তৈরি করা দরকার। অনেকগুলি জিন নিয়ে হয় একটি ডিএনএ মলিকিউল, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। প্রাণের আদি ব্যাপার হচ্ছে এই জটিল অণু। এই অণু থাকে জীবকোষে। তারা ঠিক করে একটি প্রাণী মানুষ হবে, না গাছ হবে, না সাপ হবে। মাইটোকন্ড্রিয়া বলে একটি জিনিস মানুষেরও আছে, আবার গাছেরও আছে। মানুষের যা নেই তা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারার কথাও নয়, বিষয়টি অত্যন্ত জটিল। আপনি চাইলে আমি আপনাকে কিছু সহজ বইপত্র দিতে পারি। আমি চাই আপনি আমাকে আরও কিছু বলুন। ডিএনএ প্রসঙ্গেই বলি, এই অণুগুলি হচ্ছে প্যাঁচালো শেঁড়ের মতো। মানুষের ডিএনএ এবং গাছের ডিএনএ প্রায় একই রকম। শেঁড়ের দু একটা ধাপ শুধু আলাদা, একটু অন্যরকম। মিসির আলী গভীর আগ্রহে তাকিয়ে আছেন। একজন ভালো শিক্ষক খুব সহজেই একজন মনোযোগী শ্রোতাকে চিনতে পারেন। ডক্টর জাবেদ এই মনোযোগী শ্রোতাকে পছন্দ করে ফেললেন। শুধু এই দু একটি ধাপ অন্যরকম হওয়ায় প্রাণীজগতে মানুষ এবং গাছ আলাদা হয়ে গেছে। প্রোটিন তৈরির পদ্ধতি হয়েছে ভিন্ন। আপনি আগে বরং কয়েকটা বইপত্র পড়ুন, তারপর আবার আপনার সঙ্গে কথা বলবো। ডক্টর জাবেদ 3টি বই দিলেন, 2টি ঠিকানা লিখে দিলেন। একটি লন্ডনের রয়্যাল বোটানিক্যাল সোসাইটির, অন্যটি ডক্টর লংম্যানের। ডক্টর লংম্যান আমেরিকান এগ্রিকালচারাল রিসার্চের ডেপুটি ডিরেক্টর। মিসির আলী সাহেব তার সঙ্গের ছবিগুলি দুভাগ করে 2 জায়গায় পাঠালেন, এবং আশ্চর্যের ব্যাপার, 10 দিনের মাথায় ডক্টর লংম্যানের চিঠির জবাব চলে এলো। টমাস লংম্যান, পিএইচডি, ডিএসসি, ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল সায়েন্স, এনডি 505837, ইউএসএ। প্রিয় এম আলী, আপনার পাঠানো ছবি এবং চিঠি পেয়েছি। যে সমস্ত লতানো গাছের ছবি আপনি পাঠিয়েছেন তা খুব সম্ভব কল্পনা থেকে আঁকা। আমাদের জানা মতে ওরকম গাছের কোনো অস্তিত্ব নেই। তবে পেরুর গহীন অরণ্যে এবং আমেরিকার রেইন ফরেস্টে কিছু লতানো গাছ আছে, যার সঙ্গে আপনার পাঠানো গাছের সামান্য মিল আছে। আমি আপনাকে কিছু ফটোগ্রাফ পাঠালাম, আপনি নিজেই মিলিয়ে দেখতে পারেন। প্রসঙ্গত উল্লেখ করছি, রেইন ফরেস্ট এবং পেরুর গাছগুলির রং সবুজ, কিন্তু আপনার পাঠানো ছবির গাছের বর্ণ হলুদ এবং লালের মিশ্রণ। এর বেশি আপনাকে আর কোনো তথ্য দিতে পারছি না। আপনার বিশ্বস্ত টি লংম্যান। পুনশ্চ, আপনি যদি আপনার ছবির মতো গাছের কিছু নমুনা পাঠান, তাহলে আমরা তা অত্যন্ত আগ্রহের সঙ্গে পরীক্ষা করব। রয়্যাল বোটানিক্যাল সোসাইটি চিঠির জবাব দিতে 20 দিনের মতো দেরি করল। তাদের জবাবটি ছিল 1 লাইনের। প্রিয় ডক্টর এম আলী, আপনার পাঠানো ছবির মতো দেখতে কোনো গাছের কথা আমাদের জানা নেই। আপনার বিশ্বস্ত এ সোরেনসন। মিসির আলী সাহেব এই কদিনে জীবনের উৎপত্তি এবং বিকাশের উপর গোটা 4 বই পড়ে ফেললেন। ডিএনএ এবং আরএনএ মলিকিউল সম্পর্কে পড়তে গিয়ে লক্ষ্য করলেন প্রচুর কেমিস্ট্রি জানা ছাড়া কিছু স্পষ্ট হচ্ছে না। বারবার অ্যামিনো অ্যাসিডের কথা আসছে। অ্যামিনো অ্যাসিড কী জিনিস তা তিনি জানেন না, অথচ বুঝতে পারছেন প্রাণের রহস্যের সঙ্গে অ্যামিনো অ্যাসিডের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মিসির আলী 9-10-এর পাঠ্য কেমিস্ট্রি বই কিনে এনে পড়া শুরু করলেন। কোমর বেঁধে পড়াশোনা যাকে বলে। এই ফাঁকে তিনি চিঠি লিখলেন তিন্নির বাবাকে। তিন্নির বাবা তার জবাব দিলেন না। তবে তিন্নি একটা চিঠি লিখল। কোনো রকম সম্বোধন নেই চিঠিতে। হাতের লেখা অপরিচ্ছন্ন।
প্রচুর ভুল বানান, কিন্তু ভাষা এবং বক্তব্য বেশ পরিষ্কার। খুব গুছিয়ে লেখা চিঠি, বাচ্চা একটি মেয়ের জন্যে যা বেশ আশ্চর্যজনক। চিঠির অংশবিশেষ এরকম: আপনি আব্বাকে একটা লম্বা চিঠি দিয়েছেন। আব্বা সেই চিঠি না পড়েই ছিঁড়ে ফেলে দিয়েছেন। আব্বা এখন আর আপনাকে পছন্দ করছেন না। তিনি চান না আপনি আমার ব্যাপারে আর কোনো চিন্তা ভাবনা করেন, কিন্তু আমি জানি আপনি করছেন। যদিও আপনি অনেক দূরে থাকেন, তবু আমি বুঝতে পারি। আপনি যে আমাকে পছন্দ করেন তাও বুঝতে পারি। কেউ আমাকে পছন্দ করে না, কিন্তু আপনি করেন। কেন করেন? আমি তো ভালো মেয়ে না। আমি সবাইকে কষ্ট দিই, সবার মাথায় যন্ত্রণা দিই। কাউকে আমার ভালো লাগে না। আমার শুধু গাছ ভালো লাগে। আমার ইচ্ছা করে একটা খুব গভীর জঙ্গলের মাঝখানে গিয়ে বসে থাকি, গাছের সঙ্গে কথা বলি। গাছেরা কত ভালো। এরা কখনো একজন অন্যজনের সঙ্গে ঝগড়া করে না, মারামারি করে না। নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং ভাবে। কত বিচিত্র জিনিস নিয়ে তারা ভাবে, এবং মাঝে মাঝে একজনের সঙ্গে অন্যজন কথা বলে। কি সুন্দর সেই সব কথা! এখন আমি মাঝে মাঝে ওদের কথা শুনতে পাই। চিঠি এই পর্যন্তই। মিসির আলি এই চিঠিটি কম হলেও 10 বার পড়লেন। চিঠির কিছু অংশ লাল কালি দিয়ে দাগ দিলেন। যেমন একটি লাইন: এখন আমি মাঝে মাঝে ওদের কথা শুনতে পাই। স্পষ্টতই মেয়েটি গাছের কথা বলছে। পুরো ব্যাপারটাই সম্ভবত শিশুর কল্পনা। শিশুদের কল্পনার মতো বিশুদ্ধ জিনিস আর কিছুই নেই। মিসির আলির নিজের এক ভাগ্নি অমিতা গাছের সঙ্গে কথা বলতো। ওদের বাড়ির সামনে ছিল একটা খাটো কদম গাছ। অমিতাকে দেখা যেত গাছের সামনে উবু হয়ে বসে ঘন্টার পর ঘন্টা আলাপ করছে। মিসির আলি একদিন আড়ালে বসে কথাবার্তা শুনলেন। কি রে, আজ তুই এমন মুখ কালো করে রেখেছিস কেন? রাগ করেছিস? তুই এমন কথায় কথায় রাগ করিস কেন? কেউ বকেছে? কি হয়েছে বলতো ভাই, শুনি। অমিতা অনেকক্ষণ চুপ করে রইল, যেন সে সত্যি সত্যি শুনতে পাচ্ছে গাছের কথা। মাঝে মাঝে মাথা নাড়ছে। একসময় সে উঠে দাঁড়ালো এবং বিকট চিৎকার করে বলল, কে কদম গাছকে ব্যথা দিয়েছে? কে পাতা শুদ্ধ তার ডাল ছিঁড়েছে? কান্নাকাটি আর চিৎকার। জানা গেল আগের দিন রাতে সত্যি সত্যি কদম গাছের একটি ডাল ভাঙা হয়েছে। ব্যাপারটা বেশ রহস্যজনক। কিছুদিন পর গাছটি আপনা আপনিই মরে যায়। অমিতা নাওয়া খাওয়া বন্ধ করে বড় অসুখে পড়ে যায়। জীবন মরণ অসুখ। মাসখানেক ভুগে সে সেরে ওঠে। গাছ প্রসঙ্গ চাপা পড়ে যায়। মিসির আলি ঠিক করলেন অমিতার সঙ্গে দেখা করবেন, ছোটবেলার কথা জিজ্ঞেস করবেন। যদিও এটা খুবই সম্ভব যে অমিতার শৈশবের কথা কিছুই মনে নেই। সে এখন থাকে কুমিল্লার ঠাকুরপাড়ায়। তার স্বামী পুলিশের ডিএসপি। সে নিজে কোন এক মেয়েদের স্কুলে পড়ায়। মিসির আলি ঠিক করলেন অমিতার সঙ্গে দেখা করেই চলে যাবেন ময়মনসিংহ। তিন্নির সঙ্গে কথা বলবেন, দু একটা ছোটখাটো পরীক্ষা টরীক্ষা করবেন। তিন্নির মার আত্মীয় স্বজনের খোঁজ বের করতে চেষ্টা করবেন। তিন্নিকে দিয়ে আরও কিছু ছবি আঁকিয়ে পাঠাবেন ডক্টর লংম্যানের কাছে। অনেক কাজ সামনে। মিসির আলি 2 মাসের অর্জিত ছুটির জন্যে দরখাস্ত করলেন। বিশ্ববিদ্যালয়ে তার চাকরির পদটি হচ্ছে অস্থায়ী, পার্ট টাইম শিক্ষকতার পদ। 2 মাসের ছুটি বিশ্ববিদ্যালয় তাকে দেবে না। হয়তো চাকরিটা চলে যাবে, কিন্তু উপায় কি? এই রহস্য তাকে ভেদ করতেই হবে। ছোট্ট একটি মেয়ে কষ্ট পাবে তা হতেই পারে না। অমিতা অবাক হয়ে বলল, আরে মামা তুমি? মিসির আলি বললেন, চিনতে পারছিস রে বেটি?
কি আশ্চর্য মামা, তোমাকে চিনব না? তোমাকে নিয়ে কত গল্প করি মানুষের সঙ্গে। তিনি হাসলেন। অমিতা বলল, বিনা কারণে তুমি আমার কাছে আসোনি। তুমি সেই মানুষই না। কি জন্য এসেছো বলো? এখনই বলবো? না, এখন না। আমি স্কুলে যাচ্ছি। আজ আর ক্লাস নেব না, ছুটি নিয়ে চলে আসব। তুমি ততক্ষণে গোসল টোসল করে বিশ্রাম নাও। আমার ঘর সংসার দেখো। ঘন ঘন চা খাওয়ার অভ্যাস এখনো আছে? আছে। কাজের ছেলেটাকে বলে যাচ্ছি, সে প্রতি 15 মিনিট পর পর তোমাকে চা দেবে। তোর ছেলে পুলে কই? অমিতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমার ছেলে পুলে নেই মামা, হবেও না কোনো দিন। তুমি তো খোঁজ খবর রাখো না, কাজেই কিছু জানো না। যদি জানতে তাহলে আর। সে কথা শেষ করল না। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটির গলা ভারী হয়ে এসেছে। কত রকম দুঃখ কষ্ট মানুষের থাকে। তার মন খারাপ হয়ে গেল। তোর বর কোথায়? ও ট্যুরে গেছে 14 গ্রামে, সন্ধ্যাবেলায় ফিরবে। তুমি কি থাকবে সন্ধ্যা পর্যন্ত? না, আমার একটা জরুরি কাজ আছে। তা তো থাকবেই। তোমাকে যে আমি কত ভালোবাসি মামা, অথচ তুমি। অমিতার গলা আবার ভারী হয়ে এলো। এই মেয়েটার মনটা অসম্ভব নরম। মিসির আলি গোসল সেরে ঘুরে ঘুরে অমিতার ঘর সংসার দেখলেন। বিরাট দোতলা বাড়ি, প্রতিটি ঘর চমৎকার করে সাজানো। লাইব্রেরি ঘরটি দেখে তার মন ভরে গেল। বই বই আর বই, তাকিয়ে থাকতে ভালো লাগে। কাজের ছেলেটির নাম চেরাগ মিয়া। সে সত্যি সত্যি 15 মিনিট পর পর চা নিয়ে আসে। 2 কাপ চা খেয়ে মিসির আলি ধমক দিলেন, আর লাগবে না, দরকার হলে আমি চাইব। লাভ হলো না। 15 মিনিট পর আবার সে 1 কাপ চা নিয়ে এলো। দুপুরে খেতে বসে অমিতার সঙ্গে তিনি গাছের সঙ্গে কথা বলার প্রসঙ্গটা তুললেন। অমিতা অবাক হয়ে বলল, এইটি জানবার জন্যে তুমি আমার কাছে এসেছ? তুমি কি পাগল হয়ে গেলে নাকি মামা? পাগলরাই শুধু এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে ছোটাছুটি করে। পাগল হই আর যাই হই, যা জানতে চাচ্ছি সেটা বল। তুই যে ছোটবেলায় গাছের সঙ্গে কথা বলতি, সেটা মনে আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, গাছ কি তোর সঙ্গে কথা বলতো? অমিতা হাসি মুখে বলল, গাছ আমার সঙ্গে কথা বলবে কি? গাছ আবার কথা বলা শিখল কবে থেকে? তার মানে গাছের কোনো কথা তুই শুনতে পেতি না? কিভাবে শুনবো মামা? তুমি শুনতে পাও? এইসব ছোটবেলার খেয়াল, এটা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? এমনি। এমনি এমনি মাথা ঘামাবার মানুষ তুমি না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে যা তুমি আমাকে বলতে চাচ্ছ না। ও কি মামা, তোমার খাওয়া হয়ে গেল? হ্যাঁ। অসম্ভব, 11 পদ রান্না করেছি, তুমি খেয়েছো মাত্র 5 পদ। এখনো 6টা পদ বাকি আছে। মরে যাব রে অমিতা। মরে যাও আর যাই করো, খেতে হবে। জোর করে আমি মুখে তুলে খাইয়ে দেব। আমাকে তুমি চেনো না মামা। মিসির আলি হাসলেন। অমিতা গম্ভীর মুখে বসে আছে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে সত্যি সত্যি জোর করে মুখে তুলে দেবে। মিসির আলি মৃদু স্বরে বললেন, গাছ তাহলে তোর সঙ্গে কোনো কথা বলতো না? অমিতা বিরক্ত স্বরে বলল, না, গাছ আমার সঙ্গে কেন কথা বলবে বলো তো? আমি কি গাছ? ভালো করে তাকিয়ে দেখো তো আমার দিকে। আমাকে কি গাছ বলে মনে হয়? মিসির আলি কিছু বললেন না, তাকিয়ে রইলেন মেয়েটির দিকে। তার এই ভাগ্নিটি সুন্দর, দেবীর মতো মুখ, ঘন কালো তরল চোখ, মুখের ভাবটি বড় স্নিগ্ধ। অমিতা বলল,
মামা, তুমি মানুষের দুঃখ কষ্ট দূর করবার জন্যে ছোটাছুটি করো, অথচ তোমার আশেপাশে যারা আছে তাদের কথা কিছুই ভাবো না। ভাবি না কে বলল? না, ভাবো না। ভাবলে এই 6 বছরে একবার হলেও আসতে আমার কাছে। মিসির আলি দেখলেন অমিতার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মেয়েগুলি এত নরম স্বভাবের হয় কেন? এই নিয়ে অন্যমনস্কভাবে তিনি খানিকক্ষণ ভাবলেন। একটি মেয়ের ডিএনএ এবং একটি পুরুষের ডিএনএর মধ্যে তফাৎ কি তার জানতে ইচ্ছে হলো। পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা। জীবন এত ছোট, অথচ কত কি আছে জানার। তিন্নি আজ সারাদিন ছাদে বসে আছে। সে ছাদে গিয়েছে সূর্য ওঠার আগে। এখন প্রায় সন্ধ্যা। কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে। এই দীর্ঘ সময়ের মধ্যে একবারও সে নিজের জায়গা থেকে নড়েনি। তার ছোট্ট শরীরটি পাথরের মূর্তির মতো স্থির হয়ে আছে। মাঝে মাঝে বাতাসে তার চুল উড়ছে। এ থেকেই মনে হয় এটি পাথরের মূর্তি নয়, জীবন্ত একজন মানুষ। সকালে কাজের মেয়ে নাশতা নিয়ে গিয়ে ক্ষীণ গলায় বলেছিল, আপা, নাশতা আনছি। তিনি কোনো জবাব দেয়নি। কাজের মেয়েটি আধা ঘন্টার মতো অপেক্ষা করল। এর মধ্যে কয়েকবার নাশতা খাবার কথা বলল। তিন্নির কোনো ভাবান্তর হলো না। দুপুরবেলা বরকত সাহেব নিজেই এলেন। শান্ত গলায় বললেন, খেতে এসো মা। তিন্নি নিশ্চুপ। বরকত সাহেব তার হাত ধরলেন। হাত গরম হয়ে আছে, বেশ গরম, যেন মেয়েটির 103 বা 4 জ্বর উঠেছে। তিনি গাঢ় স্বরে বললেন, তোমার শরীরটা কি খারাপ মা? তিন্নি না সূচক মাথা নাড়ল। এসব ভাত দেওয়া হয়েছে, দুজনে মিলে খাই। সে আবার না সূচক মাথা নাড়ল। বরকত সাহেব মেয়েকে নিজের দিকে টানতেই হঠাৎ তীব্র যন্ত্রণা অনুভব করলেন, যেন 1000 ভোল্টের ইলেকট্রিসিটি চলে গেল কপালের মাঝখান দিয়ে। তিনি মেয়ের হাত ছেড়ে দিয়ে অনেকক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন। তিন্নি তখন খুব সহজ গলায় বলল, বাবা, তুমি চলে যাও। চলে যাব? তুমি আসবে না? না। কিছু খাবে না? খিদে নেই। এক গ্লাস দুধ খাও, দুধ পাঠিয়ে দিই। না। বরকত সাহেব নিচে গেলেন। হে কি গভীর পরীক্ষায় তিনি পড়লেন। মেয়ের এই বিচিত্র অসুখের কি কোনো সমাধান আছে? তার মনে হতে লাগলো সমাধান নেই। এই অসুখ বাড়তেই থাকবে, কমবে না। মিসির আলি নামের মানুষটির কিছুই করার ক্ষমতা নেই। মেয়েটিকে নিয়ে বিদেশে চলে গেলে কেমন হয়? ইউরোপ আমেরিকায় বড় বড় ডাক্তাররা আছেন, তারা দিনকে রাত করতে পারেন। এই সামান্য কাজটা তারা পারবেন না? খুব পারবেন। তিনি নিজে দুপুরে কিছু খেতে পারলেন না। মাথায় ভোঁতা যন্ত্রণা হতে লাগল। বিকেলের দিকে সেই যন্ত্রণা খুব বাড়ল। তিনি কয়েকবার বমি করলেন। অসম্ভব রাগে তার শরীর কাঁপতে লাগল। কার উপর রাগ? সম্ভবত নিজের ভাগ্যের উপর। এত খারাপ ভাগ্য মানুষের হয়? তিন্নি সন্ধ্যা মেলাবার পর নিজের ঘরেই ঢুকল। আজ অনেকদিন পর তার আবার ছবি আঁকতে ইচ্ছা হচ্ছে। রং তুলি সাজিয়ে সে উবু হয়ে মেঝেতে বসল। তার সামনে বড় একটি কাগজ বিছানো। সে খানিকক্ষণ চুপ করে বসে অতি দ্রুত তুলি বোলাতে শুরু করল। প্রথমে মনে হচ্ছিল কিছু লাইন এলোমেলোভাবে টানা হচ্ছে। এখন আর তা মনে হচ্ছে না। এখন কাগজে লতানো গাছের ছবি স্পষ্ট হয়ে উঠছে। আকাশে 2টি সূর্য, তার আলো তেরছাভাবে গাছগুলির উপর পড়েছে। তিন্নি মৃদু স্বরে বলল, তোমরা কেমন আছো?
ছবির গাছগুলি যেন উত্তরে কিছু বলল। তিন্নি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার কিছু ভালো লাগছে না, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। গাছগুলি যেন তার উত্তরেও কিছু বলল, খুব কঠিন কোনো কথা। কারণ তিন্নিকে দেখা গেল 2 হাতে মুখ ঢেকে কেঁদে উঠেছে। সেই কান্না দীর্ঘস্থায়ী হলো না। সে ছবিটি কুচি কুচি করে দিয়ে শান্ত হয়ে নিচে নেমে গেল। কারণ সে বুঝতে পারছে তার বাবা ঠিক এই মুহূর্তে তাকে নিয়ে ভাবছেন। সেই ভাবনাগুলি ভালো নয়। বাবা সমস্যার কাছ থেকে মুক্তি চান, কিন্তু যে পথ তিনি বেছে নিতে যাচ্ছেন তাতে কোনো লাভ হবে না। বাবা। বরকত সাহেব চমকে ফিরলেন। তার ঘর অন্ধকার। তিনি ইজি চেয়ারে মাথা নিচু করে বসে আছেন। তিন্নি তার সামনের খাটে পা ঝুলিয়ে বসল। বরকত সাহেব অস্বস্তির সঙ্গে তার মেয়ের দিকে তাকাতে লাগলেন। কিছু বলবে? বলবো। বলো শুনি। চেয়ারে বসো, বসে বলো। তিন্নি খুব নরম গলায় বলল, তুমি আমাকে বাইরে নিয়ে যেতে চাও? বড় ডাক্তার দেখাবো, পৃথিবীর সেরা ডাক্তার। ডাক্তার কিছু করতে পারবে না। কি করে বুঝলে? আমি জানি আমার কোনো অসুখ করেনি। আমি তোমাদের মতো না, আমি অন্যরকম। সেটা আমি জানি। না, তুমি জানো না, সবটা জানো না। ঠিক আছে, না জানলে জানি না। এত কিছু জানার আমার দরকার নেই। আমার টাকার অভাব নেই। তোমাকে আমি বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, ইউরোপ, আমেরিকায়। আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। বরকত সাহেব কড়া চোখে তাকালেন। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো, কপালে ঘাম জমতে লাগলো। তিন্নি বলল, তোমরা কিছুতেই আমাকে এখান থেকে নিতে পারবে না, তোমাদের সেই শক্তি নেই। বরকত সাহেব কিছু বললেন না। তিন্নি শান্ত সুরে বলল, এই বাড়িটাতে আমি একা থাকতে চাই বাবা। একা থাকতে চাই মানে? আমি একা থাকবো, আর কেউ না। কি বলছো এসব? তিন্নি জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। বরকত সাহেব কড়া গলায় বললেন, পরিষ্কার করে বলো তুমি কি বলতে চাও। এই বাড়িটাতে আমি একা থাকবো, আর কেউ থাকবে না। কাজের লোক, দারোয়ান, মালি, এদের সবাইকে বিদায় করে দাও। তুমিও চলে যাও, তুমিও থাকবে না। আমিও চলে যাব? হ্যাঁ। বরকত সাহেব উঠে এসে মেয়ের গালে প্রচণ্ড একটা চড় বসিয়ে দিলেন। তিন্নি কিছুই বলল না, শান্ত পায়ে উঠে চলে গেল। বরকত সাহেব লক্ষ্য করলেন তিন্নি বাগানে চলে যাচ্ছে। বাগান এখন ঘন অন্ধকার। বৃষ্টির পানি পেয়ে ঝোপঝাড় বড় হয়ে উঠেছে। সাপখোপ নিশ্চয়ই আছে। এই মেয়ে এখন এই সাপখোপের মধ্যে একা একা হাঁটবে। অসহ্য, অসহ্য। কিন্তু কিছুই করার নেই। তার মনে হলো মেয়েটি মরে গেলে তিনি মুক্তি পান। জন্মের পর তিন্নির জন্ডিস হয়েছিল, গা হলুদ হয়ে মরমর অবস্থা। মেয়েকে ঢাকার পিজিতে নিয়ে যেতে হয়েছিল। বহু কষ্টে তাকে সারিয়ে তোলা হয়েছে। সে সময় কিছু একটা হয়ে গেলে আজ এই ভয়াবহ কষ্ট সহ্য করতে হতো না। তিনি কিছুক্ষণ অন্যমনস্ক ভঙ্গিতে ঘরের ভেতর পায়চারি করলেন। একবার ভাবলেন বাগানে যাবেন, কিন্তু সেই চিন্তা দীর্ঘস্থায়ী হল না।
কি হবে বাগানে গিয়ে? তিনি কি পারবেন এই মেয়েকে ফেরাতে? পারবেন না। সেই ক্ষমতাই তার নেই, হয়তো কারোরই নেই। পীর ফকির ধরলে কেমন হয়? তিনি নিজে এইসব বিশ্বাস করেন না। সারা জীবন তিনি ভেবেছেন অস্বাভাবিক কোনো ক্ষমতা মানুষের নেই, থাকতে পারে না। কিন্তু এখন দেখছেন তার ধারণা সত্যি নয়। অস্বাভাবিক ক্ষমতা মানুষের থাকতে পারে, তিন্নিরই আছে। কাজেই পীর ফকিরের কাছে বা সাধু সন্ন্যাসীর কাছে যাওয়া যেতে পারে। স্যার? কে? তিনি দেখলেন চায়ের পেয়ালা হাতে নিজাম দাঁড়িয়ে আছে। তিনি চায়ের পেয়ালা হাতে নিলেন। নিজাম বলল, ওই লোকটা আসছে। কোন লোক? আগে যে ছিলেন। ও, মিসির আলী? জি, আপনার সঙ্গে দেখা করতে চান। বরকত সাহেব বিরক্ত গলায় বললেন, দেখা করার কোনো দরকার নেই। আমি এখন ঘর থেকে বেরোবো না। ভদ্রলোককে তার ঘর দেখিয়ে দাও, খাবার দাবারের ব্যবস্থা করো। আর তিনি যদি তিন্নির সঙ্গে দেখা করতে চান তাহলে তিন্নিকে খবর দাও, তিন্নি বাগানে গিয়েছে। নিজাম চলে গেল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড় বৃষ্টি হবে বোধহয়। বাতাস ভারী হয়ে আছে। চারদিকে অসহ্য গুমোট।